দেশ বিক্রির চুক্তি প্রথমেই আরম্ভ হলো 15টা বোয়িং কেনার, যেখানে বাংলাদেশ বিমান ভাঙচুর অবস্থা আছে। আজ পর্যন্ত বিমানের কোনো লাভ হয় নাই, লস। কি কারণে বিমান কিনতে হবে? কারণটা হলো আমেরিকার কাছে আমরা যদি বলি, এমনই চুক্তি করেছেন, এমনই বিয়ে বসেছেন যে এটা তালাক দেওয়ার সুযোগ থাকলেও দিতে পারছে না। আমি যেটা শুনেছি, এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব ওপেন বলেছেন, এই চুক্তির সম্মতি বিএনপির ছিল এবং জামাতের ছিল। জামাত প্রতিবাদ করেছে, বিএনপি চুপচাপ রয়েছে। তা আমার প্রশ্নটা হলো যে একটা দেশ, একটা জাতি, একটা পাসপোর্ট, একটা সার্বভৌমত্ব আরেকজনের কাছে আমাদের কেন বিকিয়ে দিতে হবে? কি কারণ? ক্ষমতার জন্যে? যদি ক্ষমতার জন্যই হয়, তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনের করার কি কোনো যুক্তি ছিল? জাতীয় সংসদ নির্বাচন হওয়ার মাত্র 3 দিন আগে এই ঘুষখোর, লুটেরা, সুদখোর ইউনূস, তার কি ক্ষমতা আছে, কি কারণে তাড়াহুড়া করে নির্বাচনের মাত্র 3 দিন আগে উনি চুক্তি করেছে? ওনার কি ক্ষমতা আছে? আসেন, এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি কিসের ভয় পান? ওনার তো ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। ওনার শরীরে যে রক্ত প্রবাহমান আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সন্তান। ওনার মা বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী হিসেবে পরিচিত সারা পৃথিবীতে। আমার দেখা মতে এই পল্টনের মোড়ে 10 জন নেতাকর্মী নিয়ে উনি বসেছিলেন, আমি উপস্থিত ছিলাম সেখানে। পুলিশের অত্যাচার, আঘাত, লাঠির আঘাত, উনি আপোষ করে নাই। উনি আপোষ করে নাই ভারতের সাথে, উনি আপোষ করে নাই আমেরিকার সাথে, উনি আপোষ করে নাই পৃথিবীর কোনো দেশের সাথে। উনি এদেশের জনগণকে নিয়ে সামনে এগিয়ে গেছেন। তারই সন্তান তো আপনি। আজকে এই ইউনূস দেশকে ক্ষতি করেছে। আপনার মুখের কথা, 18 মাসে কোনো হামের টিকা দেওয়া হয় নাই, আনে নাই। এই টাকা কোথায় গেল? এর কারণটা হলো এই 18 মাসের এই টাকাগুলি পাচার করেছে, লুটপাট করেছে, এবং হামের টিকা না দেওয়ার কারণে 300-র অধিক শিশু মারা গেছে, যাদের বয়স 2 বছরের নিচে। 64টি জেলার ভিতরে 58টি জেলায় হাম ছড়িয়ে আছে। যেখানে নেপালে একটা শিশু মারার জন্য সেখানে সেই সরকার পতন হলো,
আর যেখানে ৩০০-র উপরে শিশু মারা গেল, এখনো সুৎখোর ইনুস এবং তার নূরজাহান বেগম ধরাছোঁয়ার বাইরে। কিন্তু কেন? ওদের বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিত এবং ওদেরকে হত্যা মামলায় সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমার আর একটা প্রসঙ্গে আসতে হয়। জাতীয় সংসদ এটা বাংলাদেশের সর্বোচ্চ। এখানে নীতি নির্ধারণ হয়, আইন হয়, বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের মানুষ কিভাবে থাকবে, তার স্বাধীনতা কিভাবে চলবে, এখানে আইন হয়। এই সংসদে দাঁড়িয়ে যদি আমরা কোনো কথা বলি, সংসদ সদস্যরা যদি কোনো কথা বলেন, এটা সংসদ যতদিন থাকবে ততদিন এটা প্রিজার্ভ থাকে। আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়, উনি একজন বিসিএস ক্যাডার অফিসার, প্রচুর পড়ালেখা জানে, সুন্দর বক্তব্য দেয়। ওনার বক্তব্যগুলি আমরা শুনি, ভালো লাগে। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যখন বলে সংবিধানের কোনো ধারাতে মহামান্য রাষ্ট্রপতি কয়েকটা জিনিস ছাড়া প্রজ্ঞাপন জারি করার কোনো ক্ষমতা নাই। উনি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিলেন সরাসরি যে আপনি যে প্রজ্ঞাপনটা জারি করেছেন আপনার কি ক্ষমতা আছে? রাষ্ট্রপতি স্বভাব সুলভ ভঙ্গিতে বলল, আমার ক্ষমতা নাই, কিন্তু আমাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে। তার মানে জোর করে, প্রেশার ক্রিয়েট করে। এই প্রেশার ক্রিয়েট করা এটা একটা ফৌজদারি অপরাধ। যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে, এই সুৎখোর ইউনূসের যে সরকার ছিল, সেই সরকারের ৯৮টা প্রজ্ঞাপন আপনারা সংসদে পাশ করেছেন। এটা জনগণ জানে না, কোনো পত্রিকাও আসে নাই যে ৯৮টা প্রজ্ঞাপন মধ্যে কি ছিল। যেখানে আপনি বলেছেন যে তার ক্ষমতা নাই, তাহলে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো এই প্রজ্ঞাপনটা কিভাবে জারি হলো? যেখানে জোর করে আপনার ভাষায় মহামান্য রাষ্ট্রপতি বলেছেন তাকে জোর করে স্বাক্ষর করেছে, তার মানে জোর করে যখন কিছু করে তাহলে এটা আইনের ব্যত্যয় ঘটে। এটাও এক প্রকার মব বলতে পারে। মব যদি করে তাহলে তার বিচার হওয়া উচিত। আগে যারা করছে জোর করে সাইন করছে তাদের বিচার করেন। পরবর্তীকালে আপনারা যে আইনটা পাশ করলেন এই মব সৃষ্টির এই জোর করা ৯৮টা, কেন? একই জায়গায় দাঁড়িয়ে দুই ধরনের বক্তব্য মানুষ কি সহজভাবে নেবে? সারা জীবন তো আপনারা ক্ষমতায় থাকবেন না, কেউ থাকে না, পৃথিবীর ইতিহাসে নাই। চেঙ্গিস খাও থাকতে পারে নাই, গাদ্দাফিও থাকে নাই, সাদ্দাম হোসেনও থাকে নাই, কেউ থাকে নাই। সারা জীবন কেউ ক্ষমতায় থাকে না, আপনাদের মনে রাখতে হবে। আমি অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত পরিতাপের সাথে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি পরিষ্কারভাবে যেটা বলতে চাই, আগামী 5 বছর উনি ট্যাক্স দেবেন না। এটা কি বাপের সম্পত্তি? এটা কি ওনার বাবার সম্পত্তি না দাদার সম্পত্তি যা আমি দিব না? আর একটা বিষয় খুব হাস্যস্কর লাগে, দুঃখ হয়। এই সুৎখোর ইউনূস এই ওনার নিজের ক্ষমতা বলে উনি এসএসএফ নিয়েছেন। এই এসএসএফ এর
যে ভাইরা ওইখানে ডিউটি করেন, কাজ করেন, তারা তো এই সরকারের টাকায় কাজ করেন, আমাদের টাকায় কাজ করেন, খাদ্য দেন, বাজার নেন, সব নেন, ওনার কোনো কন্ট্রিবিউশন নাই। তো কী কারণে আপনি ওনাকে এসএসএফ দিয়ে রাখছেন? আমার বোধগম্য হয় না। কি দুর্বলতা তারেক রহমান সাহেব আপনার, আমার খুব জানতে ইচ্ছা করে। এখন আমি দেখেছি শেখ হাসিনা এই দেশটাকে তাদের নিজের সম্পত্তি, বাপদাদার সম্পত্তি হিসেবে যা খুশি তাই উনি করছেন। আপনিও কি সেই দিকে এগোচ্ছেন? আপনি যদি সেই দিকে এগোতে থাকেন তাহলে আপনাকেও শেখ হাসিনার মতন অবস্থা সৃষ্টি হতে পারে। এর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। বাংলাদেশের মানুষ খুব, তাদের মধ্যে দেশপ্রেম আছে। আপনি খাবার আমদানি করবেন, কালকে দেখলাম গরুর গোস্ত, গরু আমদানি করবেন। এই ফল, এই গরুগুলি আমদানি কেন করতে হবে? আমাদের দেশে গরু নেই? গরু উৎপাদন করেন, খামারগুলি আছে তাদেরকে সাহায্য করেন। এই 15টা বোয়িং কিনবেন, এই 15টা বোয়িং না কিনে খাল খননের পিছনে টাকা খরচ করেন। এই 15টা বোয়িং না কিনে কয়েক হাজার আপনার ইন্ডাস্ট্রি তৈরি হবে, ছোট ছোট ইন্ডাস্ট্রি তৈরি করেন, যাতে মানুষ কাজ করে খেতে পায়। মানুষকে ভিক্ষুক বানায়েন না। আমেরিকা থেকে যে খাদ্য আসবে, সেই খাদ্য আমরা যদি খাই, আমাদের শিশুরা হৃষ্টপুষ্ট হবে, কিন্তু মাথায় কোনো ব্রেন থাকবে না। এই খাদ্য যদি আমরা খাই, যুবক যুবতীরা যখন বিয়ে করবে তাদের বাচ্চা হবে না, যদিও হয় তাহলে সেটা বিকলাঙ্গ হবে। আমরা যদি খাই বৃদ্ধ বয়সে, আমাদের তো এমনি বৃদ্ধ, যে কোনো সময় আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারি, আমাদেরও এই অবস্থা হবে। আমি পরিষ্কারভাবে এবং দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অবিলম্বে এই চুক্তি বাতিল করুন। এই চুক্তি যদি আপনি বাতিল না করেন, তাহলে এর পরিণতি যে কত ভয়াবহ হবে আপনি চিন্তাও করতে পারেন না। সবশেষে আমি আপনাদেরকে বলতে চাই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ট্যাপার সাপ কথা, আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন। আমার যদি ভুল ত্রুটি কিছু হয় আপনারা আমাকে বলবেন, আমি শুধরিয়ে নেব। সবাইকে ধন্যবাদ।